जो कल करे वो आज करे, जो आज करे वो अभी करे, जो कल करे वो आज करे, जो आज करे वो अभी करे। শুরু করছি আজকের আড্ডা সেশন জিতুস শেয়ারিং এ। নমস্কার, আমি জিতু। শুরু করলাম একটা হিন্দি প্রবাদ দিয়ে, जो कल करे वो आज करे, जो आज करे वो अभी करे। এই কারণেই আমরা কাজকে পিছিয়ে দিই, প্রোক্রাস্টিনেশন যাকে বলা হয়, আমরা কাজকে পিছিয়ে দিই। আজকে কাজ নিয়ে আলোচনা করব, কি করে কাজকে এগিয়ে আনা যায়, কি করে কাজকে আরও তাড়াতাড়ি শেষ করা যায়, কি করে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে ওঠা যায়। হতেই পারে আমি গরিব, কিন্তু মানসিকভাবে আমাকে দৃঢ় হতে হবে, বড় লোক হতে হবে। এটা ছোট্ট প্রিক্যাপ টাইপের আমি সবটা বলে দিলাম যে আমি কি নিয়ে আজকে কথা বলতে চলেছি। দেখুন, বাস্তবে আমি আমার নিজের জীবন থেকে বলছি, বাস্তব জীবনে অনেক বাধা আসবে, রেজিস্ট্যান্স আসবে। তার মানে আমি থেমে যাব না। দেখুন, অনেক সময় বিপদে পড়ি, আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে বলি কেন। উল্টো বলুন, থ্যাংক ইউ আমাকে আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলার জন্য, থ্যাংক ইউ আমাকে নিজের মতো করে গড়ে তোলার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ইউনিভার্স, গড, জিসাস, আল্লাহ, যা পারো নিজের দেবতার কাছে, নিজের ঈশ্বরের কাছে, নিজের আল্লাহর কাছে ধন্যবাদ দিন যে আপনাকে চেনার আরেকটা সুযোগ দিল। চেনা কোন অর্থে বলছি? আপনি কি নিজেকে চেনেন না? আপনার নাম রাম, শ্যাম, যদু, মধু, জিতু, তিতু সব কিছু হতে পারে, কিন্তু চেনা বলতে আপনার মধ্যে, আপনার ভেতরে আরো অনেক অনেক শক্তিশালী মানুষ রয়েছে যাদের নাম বা যাদের পরিচয় আপনি জানেন না। তাদেরকে বের করে আনার জন্য ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরীক্ষার সম্মুখীন করে। সেই পরীক্ষার সম্মুখীন হতে হতে আমরা নিজেকে আরো প্রত্যয়ী করে তুলি, আরো শক্তিশালী করে তুলি। আজকে সেই নিয়ে আলোচনা করি। দেখুন, আমি গরিব হতে পারি, মানসিকভাবে আমি নিজেকে বড়লোক মনে করব। এই মজার কথা, একটা ছোট্ট মজার জিনিস এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। বহু লোক এটা অ্যাপ্লাই করছে, আপনারাও হয়তো যারা শুনছেন এই অডিও ভিডিও, তারাও আপনারা অ্যাপ্লাই করছেন। যারা করছেন না বা যারা এইটা নিয়ে এখনো পর্যন্ত অতটা ওয়াকিবহাল নয়, তাদের উদ্দেশ্যে বলা, ব্যবহার করা ল অফ অ্যাট্রাকশন। ইট ওয়ার্কস। সত্যি এটা কাজ করে। কি করে কাজ করে? এই যে যেটা বললাম, আমার পকেটে 5টা টাকা রয়েছে, কিন্তু আমি যদি মনকে বোঝাই, আমি যদি আমার অন্তরকে বোঝাই যে আমার পকেটে 50 টাকা আছে, আমি তো 5 টাকা খরচ করতে যাচ্ছি। হতে পারে আপনি কিছু কিনতে চাইছেন যার দাম 40 টাকা, কিন্তু 50 টাকা আপনার পকেটে নেই, তাহলে আপনি কিনবেন কি করে? সেটা আলাদা পার্সপেক্টিভ। কিন্তু নিজেকে গড়ে তোলার বা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর প্রথম ধাপ হচ্ছে আপনি যেটা নন বা যেটা হতে চাইছেন সেটাকে এই মুহূর্ত থেকে ভাবা, এই মুহূর্ত থেকে তার উপর কাজ করা, লক্ষ্যে স্থির থাকা। দেখুন, একটা সহজ কথা রয়েছে, লক্ষ্যে স্থির থাকতে গেলে আপনাকে জ্ঞান আহরণ করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। সরস্বতীকে যদি আপনি আপন করে নিতে পারেন, লক্ষ্মী এমনি এমনি আপনার পেছনে আসবে। মজার ব্যাপার না? একদম সঠিক কথা। আমরা বিদ্বান হব, আমরা বিদ্যাকে খুব বেশি করে কাছে টানার চেষ্টা করব। আমরা অর্থের পেছনে দৌড়লে কিন্তু কখনোই আপনি অর্থকে কাছে পাবেন না। অর্থ আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে একদম শেষ প্রান্ত পর্যন্ত। বহু মিম আমরা এর মধ্যে দেখে নিয়েছি, কিন্তু কখনো এই ধরনের মিম দেখিনি যে আমি সরস্বতীকে আঁকড়ে ধরেছি আর লক্ষ্মী আমার পেছনে এসে বারবার নক করছে, বারবার ধাক্কা দিচ্ছে, হ্যাঁ রে আমিও তো আছি, আমাকেও জড়িয়ে ধর। এটা আপনার ভালো লাগবে না। এটাকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনাকে গড়ে তুলতে হবে। ছোট ছোট মিস্টেক্স হবে, সেই মিস্টেক্স থেকে আপনি কি করে শিখছেন, কি করে লার্ন করছেন, সেটাই তো সব থেকে বড় কাজ আপনার জীবনে। আজকে একটু বেশি রিল দেখে ফেলেছেন, দেখেছেন, ঠিক আছে, রাত্রে শুতে যাওয়ার আগে আপনি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আপনি আগামীকাল রিল দেখবেন, কিন্তু আজকের তুলনায় অনেক কম। আজকে 10টা দেখেছেন, আগামীকাল আপনি 8টা দেখবেন। এটা ভালো প্রবাদ বলি, নো ওয়্যার। এই শব্দটা শুনেছেন? অনেক সময় আমরা এমন ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেসড হই, হতাশ হয়ে পড়ি যে নো ওয়্যার আমরা বলি, উই আর নো ওয়্যার অর আই অ্যাম নো ওয়্যার। নো ওয়্যার শব্দটার ডাব্লুটাকে যদি আপনি নো এর সঙ্গে অ্যাটাচ করে দেন, তাহলে দেখবেন নাও ওয়্যার, নাও হেয়ার। সো নো ওয়্যার টু নাও হেয়ার, ইটস আ স্মল স্পেস। আপনি কোথায় স্পেসটা দেবেন, কোথায় দাঁড়াবেন, কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন, তার উপর নির্ভর করছে। এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু
আপনার কাছে বর্তমান আপনার মানসিক অবস্থা কিরকম হবে, আপনার মানসিকভাবে আপনি কিভাবে দৃঢ় হবেন, সেটা আপনার কাছেই নির্ভর করে, অন্যের কাছে নয়। কে সাহায্য করছে, কে সাহায্য করছে না, কে আপনার নামে বদনাম করছে, কে সুনাম করছে, কোনো কিছুই ম্যাটার করে না। শুধু ম্যাটার করে আপনি কি ভাবছেন। সো নো ওয়্যার টু নাও হেয়ার, সো ইজি। কাদের সাথে আমরা মিশছি, আমরা আমাদের আশেপাশে কাদেরকে রাখছি। হতেই পারে আপনি এমন জায়গায় থাকেন বা এমন পরিবেশে কাজ করেন যেখানে আপনি আপনার থেকে উন্নত মানের মানুষের সঙ্গে মেলামেশা করতে পারছেন না। প্রকৃতির নিয়ম, প্রকৃতি বলেছে আপনার থেকে বেশি শিক্ষিত, আপনার থেকে বেশি জ্ঞানী মানুষের কাছাকাছি থাকলে আপনি তার কাছে অবধি পৌঁছতে পারেন। কিন্তু আমাদের কাছে অনেক সময় এই উপায়টাই থাকে না, এই অপশনটাই থাকে না যে আমার থেকে বেটার কেউ আছে যার সঙ্গে মিশে আমি কিছু জ্ঞান আহরণ করতে পারি। তখন কি করবেন? তখন নিজেকে আরো গড়ে তোলার জন্য বিদ্যাকে, সরস্বতীকে আপন করে নিন। একটা কথা বলি, শুনুন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি। মাঝে মাঝে আমি থমকে যাই, মাঝে মাঝে আমি একটু পিছু হটি। কেন? পেছনে সরে আসা মানেই তো হেরে যাওয়া নয়। পেছনে সরে আসা মানে নিজেকে অনুধাবন করা, সঠিকভাবে মূল্যায়ন করা, আরো জ্ঞান আহরণ করা, জ্ঞান দ্বারা টইটুম্বর করা, তারপরে এতটাই ভারী হয়ে তুমি সামনের দিকে এগোও যে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। যারা সামনে আসবে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যাবে। একটা তীরকে যদি মারতে হয় তাকেও কিন্তু পেছনে টানতে হয়। যত আপনি পেছনে টানবেন তীর তত বেগে তত দূর যাবে। সেই লক্ষ্যটাকে স্থির করুন, যে লক্ষ্যে আপনি যেতে চাইছেন তার জন্য আপনি মানসিকভাবে বলুন নিজেকে আপনি পৌঁছে গেছেন, এবং শারীরিকভাবে আপনি তার জন্য প্রস্তুতি নিন এবং প্রত্যেকটা মুহূর্তে তার জন্য এগিয়ে চলুন। গাছের বীজ আছে না, গাছের বীজ, যে গাছ আমরা দেখি বিশাল উঁচু, আমাদের থেকে অনেক উচ্চতায় তারা এগিয়ে, তারা সূর্যের কাছাকাছি আমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু যখন ওই গাছের বীজ মাটিতে রোপণ করা হয়, সে মাটির অন্ধকারে বেশি পরিমাণ যায়। যে যত বেশি পরিমাণ মাটির অন্ধকারে গেছে, সেই গাছ তত বেশি সূর্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে। একদিনে কি হয় নাকি আমি বীজ রোপণ করলাম আর পরের দিন ফুল অথবা ফল আশা করছি? সেটা তো হবে না। কিন্তু ওই বীজের মধ্যে নিশ্চিতভাবে স্বপ্ন ছিল যে আমি একদিন এতটাই উঁচুতে উঠবো, আমাকে ছুতে গেলে ভাবতে হবে 10 বার মানুষকে বা অন্য গাছকে। বট গাছ বা একটা নারকেল গাছ বা একটা বিশাল মাপের বেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তাদের বীজ অনেক নিচে পর্যন্ত যায়, টানলে উপরে আসবে না। তাই নিজেকে সেইভাবে গড়ে তুলুন। প্রত্যেক দিন প্রসেসের মধ্যে থাকুন, প্রত্যেক দিন বাধা আসবে। আপনি যদি বাধার সম্মুখীন হন, সেটা একমাত্র আপনার কাছে ফিডব্যাক, প্রথম ফিডব্যাক যে আপনি প্রসেসে আছেন, আপনি সঠিক ওয়েতে আছেন, সঠিক রাস্তায় আছেন। স্বপ্নটাকে বড় করুন। তবে স্বপ্নকে সত্যি করতে গেলে আপনার যেন পদস্খলন না হয়। এটার অর্থ কি? খুব সহজ। আমরা যখন বড় হতে থাকি এবং লক্ষ্যের দিকে এগোতে থাকি, আমরা ছোট ছোট যে অ্যাচিভমেন্ট গুলো পাই সেগুলোকে এত বড় করে দেখে ফেলি, নিজেদেরকে এত বড় করে জাহির করে ফেলি, এবং তার ফলে আমাদের মধ্যে যে আত্ম অহংকার তৈরি হয়, যার দ্বারা আমরা অন্যর ক্ষতি করি, সেটা কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছতে দেবে না। তার মানে আপনি লক্ষ্য থেকে দূরে সরে এসেছেন, আপনি ছোট ছোট লক্ষ্য অর্জন করেছেন এবং তাতেই হ্যাপি হতে শুরু করেছেন, আনন্দিত হতে শুরু করেছেন এবং নিজেকে সফল মানুষ হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন। সফল তো আপনি কিছুটা গেছেন, আপনি কিছুটা সফল। এই কিছুটা শব্দ ব্যবহার করুন মনে মনে, তারপরে আবার লক্ষ্যের দিকে এগিয়ে যান। যেটা আমার জীবনে ঘটেছে বা ঘটে। অন্যকে ছোট করবেন না। ভুল হবে, ভুল হবেই। ভুল যদি হয়, জ্ঞানত হয় অথবা অজ্ঞানত হয়, সেই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নিন। সেই মানুষটা যদি ক্ষমাশীল হয়, তার প্রতি দায়বদ্ধ থাকুন যে এই ভুলটা তার সঙ্গে করব না। আপনি যদি ধরে নেন যে আমি ভুল করব এবং আমি ক্ষমা চেয়ে নেব, তারপরেও যদি মানুষটা চুপ থাকে, সেটা তার দুর্বলতা নয়। সে কিন্তু নিজেকে গড়ে তুলছে, আপনার পাশে আরো বড় করে নিজেকে গড়ে তুলছে, আরো ভারী করে তুলছে জ্ঞান দ্বারা। ওই জ্ঞান দিয়ে অথবা তার শক্তি দিয়ে আপনাকে কিন্তু দুমড়ে মুচড়ে দেবে বারবার যদি আপনি তার কাছে সেই ভুল করেন এবং সরি বলার আশায় থাকেন। আজকের টপিকে কোনো রকমের কোনো আধ্যাত্মিকতা নিয়ে আমি কথা বললাম না। আমি আজকে এগিয়ে যাওয়া নিয়ে, সফল হওয়া নিয়ে কিছু কথা বললাম। আমি চিঠি পড়ি, আমি কখনো মজার ভিডিও করি, কখনো নিজের অভিজ্ঞতা শেয়ার করি, কখনো আবার এই ধরনের ভিডিও করে মানুষ যাতে এগিয়ে যেতে পারে, আমার বন্ধুরা যাতে এগিয়ে যেতে পারে, আত্মীয়রা যাতে এগিয়ে যেতে পারে। যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যে রাস্তায় আমি সফলতা একটু একটু করে অর্জন করতে পারছি, সেই রাস্তায় আমি আমার আত্মীয়, আমার পরিজন, আমার বন্ধু, আমার শত্রু প্রত্যেককে নিয়ে যেতে চাই। শত্রু এমন হবে যে সমকক্ষ হবে, শত্রু এমন হবে যে শত্রুকে নিয়ে আমি ভাবিত হব, যে শত্রুকে নিয়ে আমি আমি গর্ববোধ করব যে আমার এমন একজন মানুষের সঙ্গে শত্রুতা হয়েছে যে জ্ঞান দ্বারা আমাকে অথবা হারিয়ে দিতে পারে। জানেন, একবার সত্যজিৎ রায় আর মৃণাল সেনের মধ্যে পেপারে টাইমস অফ ইন্ডিয়া, প্রবাবলি, আমি সঠিক কিনা জানি না,
তাদের মধ্যে কিন্তু মতবিরোধ হয়েছে। সত্যজিৎ রায় লিখছে তো মৃণাল সেন উত্তর দিচ্ছে, মৃণাল সেন লিখছে তো সত্যজিৎ রায় উত্তর দিচ্ছে, কিন্তু ওই লেখা, ওই ঝগড়াটা আমি জোর দিয়ে বলতে পারি আমাদের মাথার উপর দিয়ে যাবে, মনেই হবে না ঝগড়া করছে, মনে হবে যেন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। আমাকে সৃজিত মুখোপাধ্যায় এটা দিয়েছিলেন, যখন আমি পদাতিক সিনেমা করছিলাম তখন এই জ্ঞানের কথাটা আমাকে বলেছিলেন, এই শিক্ষার কথাটা বলেছিলেন, যে দেখ ওদের মধ্যে যে গন্ডগোলটা হচ্ছে সেটা এখনকার সমাজের কাছে অত্যন্ত কঠিন জিনিস বোঝা, যে ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে না পঞ্চমুখ প্রশংসায়, কিন্তু ওদের মধ্যে গন্ডগোল হচ্ছিল সেই সময়। পেপারে আর্টিকেলস বার করে গন্ডগোল করছিলেন দুজনে। তো তাহলে ভাবুন যে আমার পাশের মানুষটা কিরকম হবে, কার সঙ্গে আমি গন্ডগোল করব, কাকে আমি শত্রু নির্বাচন করব। শত্রুকেও নির্বাচন করতে হয়। আজকে রাবণ ভাগ্যশালী যে রামের মতো শত্রু পেয়েছিল, অথবা রামও ভাগ্যশালী যে রাবণের মতো শত্রু পেয়েছিল। দেখুন রাবণের কথা একবার ভেবে দেখবেন, কেন এই কথাটা বললাম। রাবণ কিন্তু সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, যেটা অন্যায়, কিন্তু কেন নিয়ে গিয়েছিল, তার বোনের ওপর ও অত্যাচার সহ্য করতে পারেনি। রাবণ কিন্তু সীতাকে কখনো টাচ পর্যন্ত করেনি। তাহলে শত্রু তো এমনই হবে। রাম কিন্তু রাবণকে নিয়েও গর্ববোধ করে, যদিও এগুলো রূপকথার গল্প। যাক, আজকে আর দীর্ঘায়িত করবো না। এটা জ্ঞানের কথা, এবং জ্ঞানের কথা মানেই যে কটু কথা বা মজা করে কথা এমন নয়, বা টোন কথা এমন নয়। এটা জ্ঞানেরই কথা, যেটা আমি এই আমার লাইফ থেকে আহরণ করেছি, আমার মা বাবার শিক্ষা থেকে আহরণ করেছি, এবং পড়াশোনার মাধ্যমে আহরণ করেছি। সেটা আপনাদের কাছে একটু ছড়িয়ে দিতে পারলাম। প্রচুর চিঠি আসছে, প্রচুর ভালোবাসা আমি পাচ্ছি, এবং ভালো লাগছে। বহু মানুষ আবার চিঠির মধ্যে লিখছে আমি মেল করেছি, মেলে একটু চিঠি পড়বেন না। আমি মেলের চিঠির কথা বলিনি তো। আমাদের ফিরে আসতে হবে পুরাতনে। আমরা এগিয়ে যাব, কিন্তু পুরাতনকে সঙ্গে নিয়ে। আমরা যদি আমাদের অতীতকে সঙ্গে না নিয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এগোবে। চিঠি লেখা একটা অত্যন্ত দারুণ অভ্যেস। তার সাথে নিজের মনের কথা ব্যক্ত করা। কাটছি, কোনো লাইনে কেটে দিচ্ছি, কোনো শব্দ কাটছি, নিজের মনের মধ্যেই একটা হাসি ফুটে উঠছে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। কখনো যদি অভিমানের কথা লিখি, তখন অভিমানটা ফুটে উঠছে মনের মধ্যে। এইটা কখনোই কম্পিউটার অথবা মেলের মাধ্যমে হবে না। আমি এটা 200% জোর দিয়ে বলতে পারি। এই সপ্তাহে আমার হাতে যে চিঠিগুলো এসছে সেটা হচ্ছে অলিভিয়া সিনহা পদ্মপুকুর থেকে পাঠিয়েছে, সায়ন্তী দে মানাই, যার ডাকনাম, কদমতলা নিউ টাউন থেকে পাঠিয়েছে। এটা মুন্না চৌধুরী, আমি চিঠিটা পড়েছি তিতু ভেতরে লেখা, আমি জানি না এই নামটা ঠিক করলাম কিনা, মিয়া বাজার থেকে পাঠিয়েছে। উন্মনা চৌধুরী মিয়া বাজার মেদিনীপুর থেকে পাঠিয়েছে। অনন্যা নন্দী আদিত্য সেলিব্রিটি হোমস থেকে পাঠিয়েছে, নয়ডা উত্তরপ্রদেশ। প্রত্যেকের কাছে আমি থ্যাংক ইউ জানিয়ে আমি চলে করবো না, না ওই হবে না, ওটা আমার দ্বারা হবে না, ওই ফর্মালিটি হবে না আপনাদের সঙ্গে। প্রত্যেকটা চিঠি আমার পড়া হয়ে গেছে। আজকে হয়তো চিঠি পড়লাম না অডিও ভিডিওতে, কিন্তু পরের দিন নিশ্চয়ই কারো না কারো চিঠি ওই আর কি চোখ বন্ধ করে তুলে পড়বো। তো এখানে প্রচুর মানুষ প্রচুর মিষ্টি মিষ্টি কথা লিখেছে। কেউ পাওয়ার হাউস বলেছে আমাকে, কেউ অডিয়েন্স স্টার বলেছে আমাকে, কেউ প্রচুর বই পাঠিয়েছে। এবং যিনি উত্তরপ্রদেশ নয়ডা থেকে পাঠিয়েছেন, তিনি প্রচুর আবেগ মিশ্রিত কথা বলেছেন, যে তিনি বহুদিন ধরে আমার কাজ দেখেন রাগে অনুরাগে থেকে। তারপরে উনি, খুব মজার একটা ব্যাপার ঘটেছে, উনি নাকি, আমি অনন্যা নন্দীকে বলছি, অনন্যা নন্দী ম্যাম, মানে ওই রাগে অনুরাগের মল্লার সেন দেখার পর উনি আমার কোনো কাজ দেখতেন না। কি অদ্ভুত না? কারণ ওনার মধ্যে যে মোহ তৈরি হয়েছিল মল্লার সেনকে নিয়ে, সেটা নাকি ভেঙে যাবে অন্য কাজ দেখলে। এমনকি আমার প্রোফাইল, জিতু কামাল প্রোফাইল বা ইনস্টাগ্রাম, যাই হোক সোশ্যাল মিডিয়া, সেখানে উনি ঢুকতেন না, যাতে ওই মল্লার সেনকে উনি হারিয়ে না ফেলেন। কিন্তু আমার সৌভাগ্য, উনি অপরাজিত দেখে আবার মেসমারাইজড হয়েছেন, যার পুরো ক্রেডিট অনিক দত্ত এবং তার টিমের প্রতি যায়। তারপরে উনি গৃহপ্রবেশ দেখেছেন, মেঘের ক্যারেক্টার তার প্রচণ্ড ভালো লেগেছে, যার ক্রেডিট ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সর্বোপরি আমাদের ক্যামেরা পার্সন বাবাইদার উপর যায়। তারপরে এখন আর্য সিংহ রায় দেখছে, যার ক্রেডিট SVF এবং জি বাংলার কাছে আমাকে দিতেই হবে, এবং আমার দর্শকের কাছে দিতে হবে। তো থ্যাংক ইউ ম্যাম। বাকি চিঠি আমি নিশ্চয়ই পরে পড়বো। কিছু অনুদান পাঠিয়েছেন যাতে আমি কোনো কাজে লাগাতে পারি, ভালো কাজে লাগাতে পারি। এখনো পর্যন্ত 6200 বা 250 কিছু হবে, আমার এই মুহূর্তে মনে নেই, জমেছে, রাখা রয়েছে। এবং যারা যারা এইভাবে ছোট ছোট টোকেন অ্যামাউন্ট দিয়ে আমাকে গিফট কিনতে বলছেন, অথবা কোনো ভালো কাজে ব্যবহার করতে বলছেন, আমি তাদের নাম লিখে রাখছি এবং আমার টিমকেও বলে রাখছি, যেদিন খুব তাড়াতাড়ি কোনো একটা প্রোগ্রাম নেব, একটু অ্যামাউন্টটা বাড়ুক, সেই অ্যামাউন্ট নিয়ে আমরা পৌঁছে যাব যাদের দরকার তাদের কাছে, এবং আপনাদের নাম নিশ্চয়ই বলবো। আপনারা নিশ্চয়ই তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন, কারণ আশীর্বাদটা আপনাদের প্রাপ্য তাদের কাছ থেকে, আমার নয়। আমার হাত থেকে হয়তো যাচ্ছে, তো এই আর কি, আমি মাধ্যম হলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং লড়াইয়ে থাকবেন, জিততে থাকবেন, এই আশা রেখে আজকের অডিও ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। जो कल करे वो आज करे, जो आज करे वो अभी करे।